আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। কারণ মঙ্গলবার বিকেল 5:25 এবং রবিবার দিন দুপুর 2:40 মানে আমরা পৌঁছে যাই এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্বকে সাথে নিয়ে, যিনি কিন্তু জীবনে শুধু সমস্যা বলেই থেমে যান না, সমস্যা থেকে বেরোনোর রাস্তাটা বলে দেয়। সত্যি কথা বলতে কি, আমাদের সকলের জীবনে সমস্যা রয়েছে। আপনারা যারা টিভির প্রান্তে রয়েছেন তাদের জন্য হয়তো মনে হয় যে আমরা যারা এই জগতের সাথে কাজ করছি তাদের জীবনে কোনো সমস্যা নেই, বা রাস্তাঘাটে পথ চলতি মানুষদের দেখে মনে হয় যে কোনোই সমস্যা নেই, খুবই তো ভালো আছেন। আদপে কিন্তু ব্যাপারটা তা নয়, কারণ গ্রহ নক্ষত্রের ভূমিকা বা গ্রহ নক্ষত্রের হাত থেকে আমরা কিন্তু খুব সহজে ছুটকারা পাই না, বা বলতে পারি মুক্তি পাই না। তো সেক্ষেত্রে সেই গ্রহ নক্ষত্রগুলো আপনার উপর কিরকম রেজাল্ট ফেলতে পারে, কি করতে পারে, সেগুলো একটু যদি আমরা আগের থেকে জেনে নিতে পারি তাহলে হয়তো সাবধান হতে পারি। হয়তো সামনের সময়টা আপনি রাস্তাটাতে কোন রাস্তায় গেলে হোঁচট খাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা যদি জেনে যান, তাহলে আপনি সেই রাস্তাটা অ্যাভয়েড করে পাশের রাস্তা দিয়ে যাচ্ছেন। জ্যোতিষশাস্ত্র কিন্তু সেই পথটা দেখিয়ে দেয়, আর একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু বারে বারে আপনাকে চিনিয়ে দেবে আপনি কিভাবে চলবেন জীবনে। আর ঠিক সেই কারণেই আজকের এই অনুষ্ঠান, সঙ্গে রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ এবং রয়েছেন আপনারা 25712255 এবং 40081437 এই নাম্বার। শুরু করবো আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ, তাকে স্বাগত জানিয়ে। নমস্কার। নমস্কার দিদি, তোমাকেও। একেবারেই নববর্ষের এখন অব্দি এতে রয়েছি, রেস্টটাতে আমরা রয়েছি একদম। এবং আজকে অন্নপূর্ণা পুজো, তো প্রথমেই বলবো যে মা অন্নপূর্ণা সকলের বাড়িতে বিরাজিত হন, অন্তত কেউ যেন অন্যের অভাবে না থাকে, এইটুখানি বলবো। আমরা একটু চেষ্টা করি না আজকের দিনটা শপথ নিতে, যে হয়তো একার দ্বারা পুরো পৃথিবীকে সম্ভব নয়, কিন্তু দুজনকে তো সম্ভব, সেই দুজন ব্যক্তিটা যেন অন্যভাবে না থাকে, এইটুকুনি শপথ হয়তো আজকের দিনে আমরা নিতে পারি। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, যে প্রত্যেকটা মুহূর্তেই তো আমরা বলি যে আমাদের যখনই কাউকে জিজ্ঞাসা হয় কেমন যাচ্ছে, মানে কেমন আছি, আমরা কি বলি, হয় মোটামুটি রয়েছি, নয় বলি খারাপ আছি। ভালো আছি বলতে খুব কষ্ট হয় আমাদের। তো এই ভালো থাকা বা মোটামুটি থাকা, যাই থাকা, সবটাই কিন্তু গ্রহের উপর ডিপেন্ড করছে। এবং প্রত্যেকটা মুহূর্তে গ্রহগুলো তাদের পথ নির্দেশ করছে, পথ পাল্টাচ্ছে। তো এখন বর্তমান সিচুয়েশনটা কেমন সেটা একটু যদি বলো। একদম বর্তমান সিচুয়েশন যদি বলি, তাহলে আমি ইতিমধ্যে রাশিফল দিয়ে দিয়েছি, যে যেহেতু হিসাব মতো দেখতে গেলে ইংলিশ অনুযায়ী চলছে শনি, আর বাংলাতে আমরা সবে সবে মঙ্গলে পা দিয়েছি। এবং আমি কালকে দেখছিলাম কোনো একটি ইউটিউবে দিয়েছেন কি এই বছরে 3টে নবরাত্রি পাওয়া গেছে। এমনটা কি হয়? হ্যাঁ হয়। একবার ভেবে দেখুন যে মা মঙ্গলার বৎসর, একদম মা মঙ্গলময়ী মঙ্গল রূপে আছেন, এবং হয় না যে 3টে নবরাত্রি একসঙ্গে পাওয়া, এটাও কিন্তু একটা ভীষণ একটা কোথাও ভালো যোগ, যেটা আমি বারবার বলেছি যে আমাদেরকে বুঝে শুনে চলতে হবে। আমি বারবার বলেছি যে এই সময়টা অন্তত এই 6টা মাস ভণ্ডামির সময় নয়, এই 6টা মাস অথেন্টিক জায়গাটায় দাঁড়াতে হবে। এবং এত বছর ধরে সব থেকে বড় কথা, আমরা যারা ওয়েট করে আছি না দিদি, কি জীবনে তো কিছুই হলো না, আর বোধহয় কিছু হওয়ার নেই, তো তাদের প্রত্যেকের জীবনে কিন্তু এবার কিন্তু একটা একটা করে দিক খুলবে। এবং তাছাড়া সব থেকে বড় যেটা, যে সমস্যা তো সবাই জানি হয়, তো সেই সমস্যার জায়গাটা পার্টিকুলারলি কোন দিকটাতে হচ্ছে, বা কার জন্য হচ্ছে, বা কিসের জন্য আমরা আজকে এই সমস্যাটাই পড়েছি, সেই দিকগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের এবার জানার সময়। আচ্ছা, আমরা বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমরা হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি নদী সম্পর্কে। নামটা বলুন। ডেট অফ বার্থ? 3রা মার্চ 1986। সময়? রাত্রি 1:55। মানে 22 তারিখটা 23 তারিখ হচ্ছে তো? না, 3রা মার্চ, মার্চের 3 তারিখ। আচ্ছা, হ্যাঁ 2 তারিখটা 3 তারিখ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাত 1টা। হ্যাঁ হ্যাঁ, জন্মস্থান? জন্মস্থান হচ্ছে জয়পুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না না দিদি, আমি কিছু জানি না, ওই জন্য ফোন করেছি। আচ্ছা, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ দেখি, সবসময় পাই না। ঠিক কথাই, একদমই তাই।
আচ্ছা, নমস্কার দিদি, আপনাকে শুভ নববর্ষ, বছরটা খুব ভালো কাটুক। আপনার যে চার্টটা দিয়েছেন, চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে ধনু লগ্ন এবং বৃশ্চিক রাশি, দ্বাদশে শনি মঙ্গল বসে রয়েছে। পায়ের প্রবলেম, পেটের প্রবলেম এবং অ্যালার্জির প্রবলেম, তিনটে জিনিস নিয়ে যথেষ্ট ভুগবেন, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ দিদি, ঠিকই বলেছে, আমার পায়ের একটু সমস্যা হয়। পায়ের সমস্যা এবং পেটের সমস্যাও থাকবে এবং পাইলসের সমস্যা হতে পারে। দিদি কি বললেন? ধনু রাশি আর ধনু লগ্ন বৃশ্চিক রাশি। ধনু লগ্ন বৃশ্চিক। হ্যাঁ, একটু লিখে নিন আপনি, যাতে পরবর্তীতে আপনার অসুবিধা না হয়, কেমন? আচ্ছা, আপনি বলুন আপনার কি প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্ন কি আছে আমার সম্পর্কে জানতে চেয়েছি। আচ্ছা দিদি, আমার যে ধনু লগ্ন, দেবতার উপাসনা করলে আমার শরীর সুস্থ থাকবে? কি দেবতার উপাসনা করলে আপনার শরীর সুস্থ থাকবে? দেখুন, সবার আগে বলবো, যদি বলি গ্রহ অনুযায়ী, তাহলে বলবো বৃহস্পতিকে আপনাকে দেখতে হবে। অবশ্যই তারামার আপনি পুজো করতে পারেন, অবশ্যই দেবগুরু বৃহস্পতির পুজো করতে পারেন, এই দুজনের পুজো আপনি করতে পারেন। বেসিক্যালি আমি এই দুজনেরই সাজেস্ট করব। আর আরেকটা কথা হচ্ছে, আপনার শরীর স্বাস্থ্যের কথা যদি বলেন, তাহলে বলবো চন্দ্র মঙ্গল শনি, তো মঙ্গল শনি আগুন যোগ এবং তার সঙ্গে চন্দ্র জল দিচ্ছে, ইমোশনালি বারবার অ্যাটাক হচ্ছেন, জীবনে বারবার করে আপনি অ্যাটাক হচ্ছেন, শুধুমাত্র ইমোশনাল ভাবে আপনাকে মানুষ ইউজ করে আপনার থেকে তার নিজের আখেরটি গুছিয়ে নিয়ে আলটিমেট জায়গায় আপনাকে জিরোতে বসিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছে। তো অবশ্যই যেটা বলবো যে প্রতিদিন অবশ্যই শিবশম্ভুর পুজো করুন এবং বাবাকে তামার পাত্র, শিব শম্ভুর পুজো মানে ভোলানাথের পুজো করুন এবং তামার পাত্রে জল নিন, তার সাথে অল্প অঘুরু নিন, অঘুরু নিয়ে তার সঙ্গে অল্প সাদা চন্দন যোগ করে বাবাকে প্রতিদিন স্নান করান, কেমন? মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। দিদি আরেকটা কথা জানার আছে। বলুন। বলছি, একই আসনে বসে যদি কেউ 40 পাঠ করে বা গণেশ 40 পাঠ করে হবে? মানে অবশ্যই বসে গণেশ 40 পাঠ করলো, তারপরে হনুমান 40 করলো, হবে তাহলে? হ্যাঁ, অবশ্যই হবে, কেন হবে না? দেখুন, ভগবানের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আপনি যদি এক আসনে বসে মায়ের পুজো করেন, তারপর যদি আপনি বাবার পুজো করেন, কেউ রুষ্ট হবে না, ঠিক আছে? হ্যাঁ, সবসময় আমি যেটা বলি যে ইষ্ট দেবীকে আগে, যখনই আপনি কোনো আসনে বসছেন, তখন আপনি সবার আগে আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে আগে একটা প্রণাম করবেন, দেন প্রণামটা আপনার বাবা মার থাকবে, গুরুদেবের প্রতি প্রণাম করবেন এবং দেন আপনার যে কোনো দেবদেবীর উপাসনা আছে করুন। তবে হ্যাঁ, খুব বেশি মারাত্মক ভাইব্রেন্ট কোনো দেব দেবতার পুজো আমি বলি না জেনে শুনে করাটা ঠিক নয়, ঠিক আছে? কিন্তু আপনি যাদের যাদের বললেন তাদের ক্ষেত্রে কোনো নেগেটিভ সাইন্স নেই, না মহাগণপতি বা গণপতির আছে না হনুমানজির আছে, তো আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। খুব সুন্দর প্রশ্ন রেখেছিলেন আপনি, জীবন সম্পর্কে জানতে চেয়েছিলেন, তার সাথে কিভাবে পুজো অর্চনা করবেন সেটাও জেনে নিলেন। সত্যি তাই, আমাদের জীবনে চলার পথে এই পুজো অর্চনা মন্ত্র এগুলো তো ভীষণ একটা মানে রাখে এবং অনেক সময় যেটা হয় আমরা না জেনে ভুল করে বসি অনেকটাই এবং পুজোর পদ্ধতিটাও অনেক ক্ষেত্রে আমরা জানি না হয়ে যাচ্ছে। এবং সর্বোপরি আমি বলবো যে শুধুমাত্র এটা নয় যে আমরা নিজেরা ভুল করছি, আমাদেরকে না একটু জেনে রাখতে হবে, যখন এটা নিয়েই কথা হলো প্রথম কলটাই যখন এটা, যে কোন দেবতা বা কোন দেবী, হয়তো বড় মা এটাই চান যে আজকের দিনটা আমরা এটাকে নিয়ে একটু মানুষকে সচেতনতা দিই। কারণ গতকালকে আমি একটি পোস্ট দেখেছিলাম যেখানে বলা হয়েছে দেবী ধূমাবতীর পুজো করানো হয়েছে এবং কোনো একজন অ্যাস্ট্রোলজার তিনি পুজো করিয়েছেন, কোনো আশ্রমে পুজো করিয়েছেন, অনলাইনে ভিডিও কল করেছেন, সংকল্প করিয়েছেন ব্যক্তিকে দিয়ে, আর দেন তার পুজোটা সেখানে হয়েছে কিন্তু ব্যক্তিটা উপস্থিত ওখানে। তো সেই ক্ষেত্রে এখন যেটা হচ্ছে, 1 বছর পার করলো, মেয়েটির বর্তমান প্রচুর প্রবলেমস আসছে এবং সেখানে দাঁড়িয়ে অনেকেই বলছে যে না ধূমাবতীর পুজো করতে নেই, এটা করতে নেই, ওটা করতে নেই। সর্বোপরি বলবো যে ওনার কাছে একটা বিশ্বাস রয়েছে যে কেতুর যেহেতু দেবী ধূমাবতী ওই জন্য, এবং আমি কিছু কিছু সমস্যায় পড়েছিলাম যার জন্য। দেখুন, আমাদেরকেও এটা বুঝতে হবে যে আমরা আলটিমেট দিনের শেষে কিন্তু ঘোরতর সংসারী,
ঘোরতর সংসারী কথাটা আমি রিপিট করছি কেন, কারণ সংসারী একরকম আর ঘোরতর সংসারী একরকম। রামকৃষ্ণদেব বলে গেছিলেন যে সংসারে বসে রসে বসে মাকে ডেকে যা, জীবনে কোনোদিনও অভাব হবে না। কেন? কারণ তুই কাউকেই ছাড়ছিস না, না তুই তোর জন্মদাত্রী মাকে ছাড়ছিস আর না তুই তোর কর্মদাত্রী মাকে ছাড়ছিস। যে তোর দেখভাল করেছে আর যে তোকে এইখানে এসে দেখভাল করেছে দুটোই মা, তাই কোনো মাকেই ফেলতে পারবো না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে আমরা কোন দেবতার পুজো করছি, আবার সেই পুরনো কথাই চলে যাব, সেই পুরনো পার্টে আমরা যাচ্ছি যে ট্রেন্ডের হাওয়ায় গা ভাসিয়ে, ঠিক আছে, ধুম করে আজকে একটা বিশাল ভয়ঙ্করী শ্মশানকালী, তার কাছে গেলে আমার মনের মানত পূরণ হয়ে যায় বলে আমি একটা ভিডিও স্ক্রল করতে করতে দেখলাম, দেখে না মা এটা যদি হয়ে যায় আমি তোকে এটা দেব। আমি মানতটা করলাম, মানতটা আমার ঠিক 5 বছর পর হলেও ফুললো, কিন্তু আমি ভুলে গেলাম যে আমি মায়ের কাছে মানত করেছিলাম। এবং কি হলো, তার কিছুটা সাডেন টাইম পরে সে কিন্তু তার খাবারটা ঠিক জোগাড় করবে। কেন? কারণ মা ছেড়ে দিলেও মার সাঙ্গপাঙ্গরা কিন্তু ছাড়েন না, তো তারা তাদের খাবারটা দেখবেন। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা আরো বেশি ডুবে যাচ্ছি। অনেক সময় দেখা যায় চার্ট ঠিক আছে, গ্রহ নক্ষত্র ঠিক আছে, বাট এমনটা সিচুয়েশনে রয়েছে যে সেই সিচুয়েশনটায় ক্লায়েন্টটার থাকার কোনো মানেই নেই। ঠিক আছে, এইরকম বহুবার কিন্তু আমরা বহু জিনিসের আমরা কি বলবো সম্মুখীন হয়েছি, এবং এমন জিনিসও দেখেছি যে মেডিকেল বলছে একদম সুস্থ, কিন্তু কোনো বাচ্চা, সেই বাচ্চাটি সম্পূর্ণভাবে অ্যাবনর্মালিটি করছে, অপটিজমের মতো রয়ে যাচ্ছে, চোখ মুখ পাল্টে দিচ্ছে, কি বিভিন্ন সমস্যা করছে। যখনই জিজ্ঞেস করা হচ্ছে আপনি ছেলেকে নিয়ে বা মেয়েকে নিয়ে কোনো মানত করেছেন, হ্যাঁ আমি না ওই অতদিন আগে একটা মানত করেছিলাম, কিন্তু যাওয়া হয়নি, দেওয়া হয়নি। তো এইটা বলবো, যদি মানত করে মনে করেন যে আমি মানত পূর্ণ করতে পারছি না, মানতের দিন পূর্ণ হয়ে গেছে, তো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 টাকা হোক বা আপনার যথাসামান্য যতটুকু মনে হয়, আমার কাছে 2 টাকা সম্ভব, আমি 2 টাকাই তার জন্য রেখে যে মা এটা আমি তোমার মানতের জন্য রাখলাম, আমি যেদিন পারবো সেদিন যাব। বা সেই সিমিলারিটি অন্য কোনো দেবীর মন্দিরে গিয়ে তাকে সিমিলারিটি দিয়ে যে মা তুমি অমুকের কাছে পৌঁছে দিও, যখন আমার সময় হবে আমি অবশ্যই যাব মায়ের কাছে। এই জায়গাটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তাই ধুমধাম করে চট করে কিছু পাঠ করে নিলাম, পড়ে নিলাম, এমনটা নয়। বজরং বান আমরা সবাই পড়তে পারি, এটা যেরকম সত্যি কথা, সেই রকম বজরং বান সব সময় সব জায়গায় বসে পড়া যায় না, এটাও ঘোরতর সত্যি কথা। তাই ইউনিভার্সাল ট্রুথ দুটোই আছে। আজকে আমি যদি বলি যে আমি জল খাবো আর আমি জল খেতে চেয়েছিলাম, দুটোই এক, কিন্তু দুটোর মানে কিন্তু এক নয়। হনুমান চালিসা আজকের দিনে বেশিরভাগ মানুষ আমরা পাঠ করি, ঠিক আছে, হনুমান চালিসা আমরা পাঠ করতে পারি, কিন্তু হনুমান চালিসার সাথে সাথে অনেকে আছে চোপাই পাঠ করে, সেটাও ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে পার্টিকুলার বজরং বান আমরা যখন পাঠ করছি সেটাকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কেন? কারণ দেখা যাচ্ছে আমরা বজরং বান কনস্ট্যান্ট এমন টাইমে বসে পাঠ করছি বা এমন একটা জায়গায় বসে পাঠ করছি যেখান থেকে আমাদের পজিটিভিটি তো দূরহস্ত, নেগেটিভিটির বিস্তার হচ্ছে, এবং বারংবার করে আমরা সমস্যার মধ্যে জড়িয়ে পড়ছি। তো এই দিকগুলো, এই ছোট্ট ছোট্ট ভুলগুলো কিন্তু আমি সবসময় বলি কি চেঞ্জ ইউর লাইফস্টাইল অ্যান্ড চেঞ্জ ইউর ডেস্টিনি ইন ইউর হ্যান্ড। তাই ট্রেন্ডের হাওয়ায় গা ভাসিয়ে দেওয়ার আগে আমাদেরকে একটু বুঝতে হবে যে আমরা কি করছি আর আমরা কি করতে যাচ্ছি। আজকে কেতু সাবস্টিটিউট যদি মা ধূমাবতী হয়ে থাকেন দশমহাবিদ্যায়, তো সেই রকম কেতু সাবস্টিটিউট আমি আমার সাধ্যের মধ্যে শ্রী নারায়ণেরও পুজো করতে পারি, শ্রী বিষ্ণুদেবেরও পুজো করতে পারি, শ্রী বালাজিকেও পুজো দিতে পারি, বা আমি নাগদেবীটাকেও পুজো দিতে পারি। কারণ এদের রুষ্ট হওয়ার চান্সেসটা খুবই কম। আর যখন ধূমাবতীকে আমি ডাকছি, যখন আমি দশমহাবিদ্যাকে দেখছি, দেখুন একটা কথা আমিও বলবো যে শুধুমাত্র মোটা টাকার বিনিময়ে আমি একটা ক্লায়েন্টের থেকে টাকা নিলাম, টাকা নিয়ে আমি আমার মতো করে কাজটা করে দিয়ে দিলাম, আমার ক্লায়েন্টটা ভোগ করছে আমি ভোগ করবো না, এটা কিন্তু হতে পারে না। আমাকেও ভোগ করতে হবে, কারণ কর্ম কাউকে ছাড়ে না। একটা সেই পুরনো প্রবাদ আছে, পাপ কখনো নিজের বাবাকেও ছাড়ে না। তো এই জায়গাটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। একদমই। একজন বন্ধু অনেকক্ষণ ধরে রয়েছেন, নমস্কার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আপনি শুনতে পাচ্ছেন? কোনোভাবে হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যাই হোক, আবার ট্রাই করুন, যদি সম্ভব হয় আমরা নিশ্চয়ই কথা বলবো।
আসলে এই পূজা পাঠ, হোম যজ্ঞ এগুলো একটু জেনে নেওয়া উচিত। আমরা একদমই তাই, ট্রেন্ডে গানা ভাসিয়ে একটুখানি সচেতন হতেই হবে যে আমি আমার নিজের অজান্তে ভুল করে বসছি না তো। কারণ যে দেবদেবীকে ডাকছি তিনি কতটা আমাকে, আমি তাকে কতটা ডাকতে পারছি এটাও তো একটা ভীষণ দরকার, ভীষণ জানার বিষয় রয়েছে। তো সেই ভুলটা হওয়ার আগে একবার সংশোধন করে নেওয়া। তবে বলবো জীবনে চলার পথে একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে ঠিক এইভাবে গাইডলাইনটা দিতে পারেন যে কি পুজো করবেন, কিভাবে পুজোর আয়োজন করবেন, এই সবকিছু কিন্তু জানতে পারেন, এবং তার সাথে আপনার জন্মছক কি বলছে। আর ঠিক সেই কারণেই আপনাদের সরাসরি তো একটু যোগাযোগ করতেই হয়। যোগাযোগ করার মাধ্যমগুলো একবার জানিয়ে দেবো। পেয়ে যাচ্ছেন শোভাবাজার, বারাসাত, হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, ত্রিপুরা, বহরমপুর এবং পুরুলিয়া। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9674730374 এই নাম্বারে। যদি কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান তাদের জন্য জানিয়ে রাখছি 9038407111 এই নাম্বার দুটো সবসময় রইল আপনাদের জন্য। যে প্রশ্নটা রেখেছিলাম যে গ্রহ নক্ষত্রের সন্নিবেশ এখন কি বলছে, কতটা বর্তমান ট্রানজিটটা আমরা জানতে চাইছি, কতটা সাবধানে থাকতে হবে, খুব মানে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং সবার আগে যেটা বলবো যে বর্তমান তো আমাদের তো প্রচুর ভয় বা প্রচুর ভীতি সবকিছুর মধ্যেই আমরা রয়েছে। একটু কথা বলি নি, হ্যাঁ, আমরা তারপর ট্রানজিট নিয়ে আসি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন, ফোনে কথা শুনুন। হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন কে বলছেন? নমস্কার দিদি, আমি রুমকি গোস্বামী দাস বলছি। আচ্ছা, কলকাতা থেকে বলছি। আমার একটা কোশ্চেন শুধু জানার ছিল, অনেক ভিডিওতে দেখি তুলসী গাছে জল দেওয়া রবিবার দিন যায় না, দেখি সত্যি কথা রবিবার দিন কি একাদশীতে তুলসী গাছে জল দেওয়া যাবে না? একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করলেন, সেটা হচ্ছে যে রবিবার দিন তুলসী গাছে জল দেওয়া যাবে বা একাদশীতে যাবে না। সব থেকে বড় কথা হচ্ছে যে আমি যদি উদ্ভিদের দিক থেকে বলি বা বিজ্ঞান সম্মত বলি তাহলে বলবো প্রতিদিন জলের দরকার। আর যদি মানুষ হিসেবে বলি ভাবের দ্বারা তাহলে বলবো একাদশীতে কি আমরা ভাত খাই না, না পার্টিকুলার দিনে আমরা ভাত খাই না, অবশ্যই খাই। হ্যাঁ, পুরনো দিক মতে অনেকেই বলেন যে রোববার দিন ছোঁয়া যায় না, রোববার দিন এটা করা যায় না, ওটা করা যায় না। তবে আমি বলবো যে প্রত্যেকটা টাইমেই তুলসী গাছ যখন আমরা ছোবো দুপুর 12টার পর তুলসী গাছকে ছোঁয়া উচিত নয়। ঠিক আছে, সেটা আপনি যেদিক থেকেই বলুন, বিজ্ঞানের দিক থেকে বলুন বা আমাদের ধর্মের দিক থেকে বলুন। কেন? কারণ হলো সকাল 10টা অবধি আমরা কিন্তু সেই স্নিগ্ধ মুহূর্তটা পাচ্ছি, যেই মুহূর্তটাতে আমরা যে কোনো কাউকে ডাকলে সেই মানুষটা আমাদেরকে সাড়া দিতে পারে। এখন অতিরিক্ত গরমের মধ্যে আমি একটা ধুম করে গিয়ে একটা গাছে গিয়ে জল দিয়ে দিলাম, গাছটাও মরে যাচ্ছে, ফলে গাছটার থেকে একটা নেগেটিভিটি চড়াচ্ছে। সেকেন্ড পার্ট হচ্ছে যে তুলসী গাছে সবসময় জল দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে সকাল 7টার থেকে আপ টু সকাল 10টার মধ্যে, 9টার মধ্যে করতে পারলে ভীষণ ভালো, না হলে 10টার মধ্যে। এবং অবশ্যই যারা নিয়মিত তুলসী গাছে জল দিচ্ছেন তারা অবশ্যই মাটির প্রদীপে তুলসী গাছে সন্ধ্যাবেলা ঠিক ওই গোধূলির সময়টা প্রদীপ দিতে কিন্তু ভুলবেন না। কেন? কারণ আপনি যখন তাকে দেবী হিসেবে মানছেন, দেবীর সর্বোপরিও তো তিনি মা। এবার অনেকে বলে যে তুলসী গাছে একাদশীতে অমুকের বাস বা তমুকের বাস, সেই জন্য হয় না। দেখুন, বাস তো সবটাই ঠিক আছে, কিন্তু শ্রী তুলসী ছাড়া যখন শ্রীকৃষ্ণের ভোগ হচ্ছে না, যখন কোনো দেবদেবী ভোগ নিচ্ছেন না, তখন আমার মনে হয় যে তাকে বাদ দিয়ে হয়তো পুজো হয় না। আজকে যদি আমরা বলি যে দুব্বতে গণেশের বাস, সেই জন্য আমরা দুব্বকে পার্টিকুলার বুধবার দিন ছুতে পারবো না, সেটা তো হয় না। চতুর্দশীতে দুব্বকে ছুতে পারবো না, সেটা হয় না। হ্যাঁ, তাকে যেন খুব বেশি জোরে আঘাত না দেওয়া হয়, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আমাদেরকে খেয়াল করতে হবে যে তার যেন কোনো কারণে কষ্ট না লাগে। কেন? কারণ একাদশীর দিনটা বেসিক যেটা হয়, বলা হয় যে তুলসী মাতা খুব সেন্সিটিভ পর্যায়ে থাকেন, তো সেই জন্য সেই জায়গাটায় দাঁড়িয়ে প্রবলেম হতেই পারে, হয়তো আমি তাকে বেশি আঘাত দিয়ে ফেললাম। তো সেই ক্ষেত্রে তুলসী ক্ষমা প্রার্থনা মন্ত্র রয়েছে, সেটাও আমরা করতে পারি। সবটাই ডিপেন্ড করছে ভাবের উপর। আমি বেসিক্যালি ভাবের নিয়ে চলি এবং ভাবকে আমি সবার আগে প্রাধান্য দিই। তো আমার মনে হয় হয়তো অসুবিধা হয় না। আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন? হ্যাঁ, পেয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা,
অসংখ্য ধন্যবাদ। এবং ভালো লাগলো যে আজকে আমরা যেভাবে শুরুটা করতে চেয়েছিলাম, যে এই যে পূজা পদ্ধতি, আবার এই যে প্রশ্নটা তুলসী গাছে কখন জল দেওয়া উচিত, এবং ভালো লাগলো। এরকম এইভাবেই সচেতন হতে হবে। কোনো কুসংস্কারকে নিয়ে বসে থাকাটা যেমন কাজের কথা নয়, তেমনি নিজে সচেতন হব, ভালো থাকবো, এই প্রতিজ্ঞাটাও নিজেকেই করতে হবে, একদম তাই না? এবং সর্বোপরি সেটা হচ্ছে যে আমাদের এটাও দেখতে হবে যে আমরা বর্তমানকে ফেলে দিয়ে কিন্তু অতীতকে নিয়ে শুধু বাঁচতে পারবো না। আজকে যদি জ্যোতিষ অধ্যায়ের জন্য বলি, তাহলে আমি নিজে বৈদিক জ্যোতিষ করি। তো বৈদিক জ্যোতিষ অনেকেই জানেন যে একটা পার্টিকুলার একটা আমাদের পার্ট ছিল, সেটা হচ্ছে আমরা নারী জ্যোতিষ অনেকেই পেয়েছি, কিন্তু নারী তত্ত্ব বলে আমাদের জ্যোতিষে বেদে একটা পার্ট ছিল, যেখানে নারীকে বারংবার বলা হয়েছে ছোট। এবং আরো একটা কুসংস্কার যেটা আজকের ডেটে আমি বলবো, এখনো অব্দি আমরা এটা বিশ্বাস করি কি ডান হাতটা ছেলের হাত, বাঁ হাতটা মেয়ের হাত। ঠিক আছে, এই জায়গাটা থেকে বেরোতে হবে। কেন এই যে ডান হাত, কোনো মানুষ এখনো অব্দি আমার কাছে আসছে বলে দিদি আমার বাঁ হাতটা একটু দেখে দাও না, কি হলো ডান হাতটা না, বাঁ হাতটা যে মেয়ের হাত, তাহলে ডান হাতটা না আমার বরের হাত, আমার বর কি করবে না। আচ্ছা, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে আমি একদম রয়েছে, এখনো অব্দি রয়েছে, এবং এটার জন্য দায়ী কোথাও গিয়ে আমরা নিজেও। ঠিক আছে, কিছু কিছু মানুষ এখনো অব্দি এগুলোকে নিয়েই চলছে, এবং মানুষের এই যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটাকে বিজনেস করে তারা কাজে লাগাচ্ছে। ঠিক আছে, তো সেইখানটায় দাঁড়িয়ে আমি বলবো কি হচ্ছে, আজকে আমি যে সময়টা জন্ম নিয়েছি, আজকে আমি আমার পূর্বকর্মের দ্বারা একটা বাড়িতে জন্ম নিয়েছি, আজকে তুমি তোমার একটা পূর্বকর্মের দ্বারা জন্ম নিয়েছো, প্রত্যেকটা মানুষ নিয়েছে, ইচ এন্ড এভরি পার্সন। তো আমরা পূর্বজন্মে কি করেছি, শেষ আমাদের একটা বছর, আমি আগেও একদিন বলেছিলাম যে শেষ একটা বছর কিন্তু শেষ হয় না, মরেও মরা যায় না, মরেও মরা যায় না। এই যে আমরা গুরুদশা পাঠ করি, অনেকের খুব ভালো যায়, খুব খারাপ যায়, কেন? কারণ তার পরবর্তী কর্ম ভালো ছিল বা খারাপ ছিল। ঠিক আছে, সেটাকে কিন্তু আমাদেরকে অবশ্যই ফেস আউট করতে হবে। তো সেই জায়গাটায় দাঁড়িয়েই আমি সেম কথাটাই আজকে বলবো, যে কি হচ্ছে আমরা পূর্বজন্মে কি করে এসেছি সেটা হচ্ছে আমার বাঁ হাত, এবং আমরা বর্তমান দিনে কি করছি সেটা হচ্ছে আমাদের ডান হাত। এবং শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব যে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আমাদের হাতের রেখা চেঞ্জ হয়। আমাদের চার্ট মিথ্যে বলতে পারে, কিন্তু হাত কিন্তু মিথ্যে বলবে না। কেন? ওই যে বলে না চিত্রগুপ্তের খাতা, আমরা দেখবে ছোট থেকে শুনে শুনে অভ্যস্ত কি তুমি যাহা করিয়ে গেছো এই জগতে দাঁড়িয়ে তুমি যেটা যেটা করেছো চিত্রগুপ্ত ঠিক লিখে রেখেছে, কোথায় লিখে রেখেছে, হাতে লিখে রেখেছে। যে আমি কি করেছি আজকে, একটা মায়ের কটা সন্তান এবং কটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে আর কটা সন্তান ভূমিষ্ঠ হয়নি, সেই পুরো পাঠটাই কিন্তু চিত্রগুপ্তের খাতে লেখা রয়েছে, এবং সেটা আমাদের সাথে। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি সঞ্জয় শীল বলছিলাম মেদিনীপুর থেকে। আচ্ছা বলুন, নিজের জন্য জানবেন তো? হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ? 29/6/1995। সময়? সন্ধ্যা 7:35। আচ্ছা, জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, কর্কট রাশি, এটা জানি আমি। আচ্ছা, লগ্ন জানা নেই, ঠিক আছে। হ্যাঁ 29। হ্যাঁ 29/6/95। সন্ধ্যে 7:35, বাঁকুড়া। আচ্ছা দাদা, নমস্কার আপনাকে। হ্যাঁ প্রণাম, নমস্কার। আচ্ছা, হ্যাঁ আপনার হচ্ছে কর্কট রাশি আর হলো মকর লগ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক লগ্নের সপ্তমে চন্দ্র বসে রয়েছে এবং চন্দ্র লগ্নকে দৃষ্টি দিচ্ছে। ভীষণ পরিমাণে মানুষের জন্য করে যান, এবং কর্মের জায়গাটা তো আপনি আপনার কর্ম ছেড়ে অন্যের কর্মটা করে দিতে বেশি ভালোবাসেন, কিন্তু যাদের জন্য করেন সেই ব্যক্তিগুলো কিন্তু সেই অর্থে আপনাকে সেই জায়গাটা দেয় না। এবং চতুর্থপতি অলসো একাদশপতি, সে অষ্টমে বসে রয়েছে। সেভিংস এখনো অব্দি যা ইনকাম করেছেন সবই জিরো, ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক বলেছেন ম্যাম। আচ্ছা বলুন, আপনার কি প্রশ্ন আছে? আমি তো এমএ বিএড হয়ে গেছে, একটা প্রাইভেট স্কুলে পড়াতাম, সেই কাজটা আগামী বছর চলে গেছে। তো সরকারি টিচিং প্রফেশন কি রয়েছে আমার, বা যদি রয়েছে গভর্নমেন্ট চাকরি কোথায় রয়েছে বা কবে নাগাদ, যদি একটু বলতেন। দেখুন, আপনার ষষ্ঠে রবি বসে রয়েছে, বর্তমানে রবি বুধের দশা চলছে। হ্যাঁ, আপনি চেষ্টা করুন, চেষ্টা করলে হয়তো আপনি চেষ্টা করছেন, বা আপনার কি পূর্ব যে কাজটা চলে গেছে সেটা নিয়ে কি কোনো কোর্ট কেস বা কথাবার্তা এই টাইপের কিছু হচ্ছে? না না, ওটা এমনি আমি এমনি পার্ট টাইম পড়াতাম, ওখানে পার্মানেন্ট স্টাফ আসছে, আমি 5 বছর পর আমাকে ছাড়িয়ে দিয়েছে অলরেডি। তো
আমি সরকারি চাকরির জন্য আমি প্রস্তুতি নিচ্ছি অলরেডি। বাট আমার মনে হচ্ছে আপনার পুরনো জায়গায়, আপনার চার্ট বলছে কি আপনি পুরনো যেখানে কাজ করেছেন সেখান থেকে আপনার আরো একবার ডাক আসতে পারে, ঠিক আছে? এবং আপনি নতুন করে যেটা নিয়ে স্টার্ট আপ করবেন ভাবছেন যে আমি সরকারি চাকরির জন্য পরীক্ষা দেব, প্রিপারেশন করব, সেটাও আপনি করতে পারেন। তবে আমার মনে হয় এই মাসের লাস্টের দিক পরে আপনার পুরনো জায়গা থেকে ডাক আসতে পারে। একটু দেখে নেওয়া এবং যদি সম্ভব হয় আরো একটু সরাসরি কথা বলে নেওয়া, কারণ আরো অনেক কিছু হয়তো বলার থাকে জন্মছক দেখে, যেটা এত অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করে নেবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে